হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2025 সালের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেনটা সমাধান করব সিলেট বোর্ডের। এর আগের অন্যান্য বোর্ডের ভিডিওর সমাধানগুলো তুমি যদি দেখতে চাও, এমসিকিউ সলভগুলো তুমি যদি দেখতে চাও, প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে চাইলে এর আগের অন্যান্য ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো। ওকে, তাহলে ফার্স্ট যে প্রশ্নটা একটা ইন্টিগ্রেশনের প্রশ্ন, খুবই বেসিক একটা ইন্টিগ্রেশন বেসিক্যালি। তো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, দেখো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 5 একটা কনস্ট্যান্ট, এটাকে আমি সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 এবং নিচের x টু দি পাওয়ার এটাকে আমি লিখতে পারি 1/3 dx, তাই না? ওকে, দেন এটাকে তুমি এভাবে লিখতে পারো 5x টু দি পাওয়ার 4 মাইনাস 1/3, যেহেতু x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n সূচকের ফর্মুলা, ঠিক আছে? ওকে, দেন এটাকে কি লেখা যায় বলো তো? x টু দি পাওয়ার 3 4 12 মাইনাস 1, তার মানে হচ্ছে কি 11 ডিভাইডেড বাই 3 dx। দেন এটাকে তুমি যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করো, তোমার ফর্মুলা কি বলতেছে বলো তো? ফর্মুলা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এটা সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে আমাদের n এর ভ্যালু হচ্ছে 11 ডিভাইডেড বাই 3। সো আমার ফর্মুলা মোতাবেক এটা চলে আসতেছে x টু দি পাওয়ার 11/3 এর সাথে 1 যোগ করলে হয় 14/3, নিচেও 14/3 প্লাস c। তো এটা অ্যাকচুয়ালি চলে আসতেছে কত? 15/14 x টু দি পাওয়ার 14 ডিভাইডেড বাই 3 প্লাস c। কোথায় আছে বলো তো? অপশন খ তে আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটা ত্রিভুজ দিছে, একটা ত্রিভুজ দিয়ে আমাদের কাছে প্রশ্ন করছে অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত। অ্যাঙ্গেল এ কোনটা? অ্যাঙ্গেল এ হচ্ছে এই কোণটা, ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য তোমার যদি জানা থাকে এবং তুমি যদি এখান থেকে অ্যাঙ্গেল বের করতে চাও, তোমাকে কোসাইন রুল ইউজ করতে হবে। কোসাইন রুল। তো এই রুল কি বলতেছে? এই রুল বলতেছে আমার অ্যাঙ্গেল এ দরকার। তো cos a এটা সমান সমান হবে কি বলতো? cos a সমান সমান হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, ঠিক আছে? এখানে নামকরণের একটু ব্যাপার আছে। ক্যাপিটালের অপোজিটে যে বাহুটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি a, ক্যাপিটাল সি এর অপোজিটে যেটা এটা হচ্ছে সি, এবং বি এর অপোজিটে যেটা সেটা হচ্ছে তোমার বি। আমি যদি ভ্যালুগুলো একটু বসাই নামকরণ অনুযায়ী, যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো যদি একটু বসাই, তাহলে আমার চলে আসতেছে বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস √61 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণন 4 গুণন 5। তোমরা যদি ক্যালকুলেটর চেপে একটু হিসাব নিকাশ করো তাহলে দেখবা যে তোমার এই যে ভ্যালুটা, এটা একটু ক্যালকুলেটরে হিসাব করো, এটার ভ্যালু হচ্ছে -12। তো -12, তোমরা সবাই জানো cos a ইকুয়াল টু যদি -12 হয় তাহলে এর ভ্যালু হবে 120 ডিগ্রি। তোমাদের নদী নৌকার যে অঙ্কগুলা সেখানে কিন্তু এই জিনিসটা প্রচুর পরিমাণে তোমরা ব্যবহার করছো। cos এর ভ্যালু -12 হলে এর ভ্যালু হয় 120 ডিগ্রি। বাট তুমি যদি স্টিল না জানো তাহলে এটাকে cos ইনভার্স -12 করো। cos এ সমান -12 হলে a সমান হবে cos ইনভার্স -12। এখান থেকে তুমি এর ভ্যালু পাবা এবং এর ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। কোথায় আছে? অপশন ঘতে আছে। ওকে, নেক্সট এগেইন সেম ত্রিভুজ, বাট দিস টাইম আমাদেরকে ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। আচ্ছা, আমাদের কিন্তু এবার অ্যাঙ্গেলটা জানা আছে। একটু আগে অ্যাঙ্গেলটা বের করলাম, অ্যাঙ্গেলটা ছিল 120 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেল যদি জানা থাকে ক্ষেত্রফল হবে কিভাবে? ক্ষেত্রফল হবে ডেল্টা, এটা সমান সমান হাফ গুণন দুইটা সন্নিহিত বাহু, একটা হচ্ছে 5 একটা হচ্ছে 4, তার সাথে যাবে সাইন এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তাহলে এটা হিসাব নিকাশ করলে 4 আর হাফ গুণ করলে 2, 5 দুগুণে 10, সাইন 120 ডিগ্রিকে আমি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে না? 180 মাইনাস 60, 180 মাইনাস 60 মানে দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে কিন্তু সাইন পজিটিভ। তাহলে এটাকে আবার তুমি লিখতে পারো 10 সাইন 60 ডিগ্রি। সাইন 60 ভ্যালু আমাদের জানা আছে, সেটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। হিসাব নিকাশ করলে 5√3 চলে আসে। 5√3 তুমি যদি একটু ক্যালকুলেটরে চাপো দেখবা এটার ভ্যালুটা 8.67 আসে। সো 8.67 স্কোয়ার ইউনিট বা বর্গ একক, এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল এই প্রশ্নের। ক্লিয়ার? নেক্সট দেখো একটা সরল রেখা প্রশ্ন করছে যে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে।
তো তুমি যদি রেখাটা ঢাল বের করে ফেলতে পারো, ঢাল সমান সমান হবে tan থিটা, এবং থিটা ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে তোমার এম এর ভ্যালুটা একটু বের করি। একটা সরলরেখা সমীকরণ থেকে ঢাল বের করার নিয়ম হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ হচ্ছে -√3। এইটা সমান সমান হচ্ছে গিয়ে তোমার কি বলতো, tan থিটা, তাই তো, tan থিটা। তাহলে দেখা যাচ্ছে আমার tan থিটার ভ্যালু চলে আসতেছে 1/√3, এবং তোমরা সবাই জানো tan থিটার ভ্যালু যদি 1/√3 হয় তাহলে থিটার ভ্যালু হবে 30 ডিগ্রি, কারণ tan 30 সমান সমান 1/√3, 30 ডিগ্রি। সো কোথায়, ক, and that will be the correct answer. নেক্সট, একটা বিন্দু দিচ্ছে, বিন্দুর পোলার স্থানাঙ্ক, ঠিক আছে, বিন্দুটা দেখে বোঝা যাচ্ছে এটা কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক কারণ কি, পোলার স্থানাঙ্কে প্রথম বিন্দুটা হয় মডুলাস, আর দ্বিতীয় যেই ভ্যালুটা অর্থাৎ কমা দিয়ে যেই সেকেন্ড ভ্যালুটা সেটা একটা অ্যাঙ্গেল হয়। যেহেতু এটা কোনো অ্যাঙ্গেল না, সো এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে পোলারে কনভার্ট করতে হবে। তোমাকে দেওয়া আছে এক্স কমা ওয়াই এর ভ্যালু, এখান থেকে বের করতে হবে আর কমা থিটার ভ্যালু। এখন আমরা জানি আর সমান সমান কি, √স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই তো। আচ্ছা, সো হিসাব নিকাশ করি একটু। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে, প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালু, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3 স্কয়ার প্লাস 3√3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। কত আসে বলো তো, 9 প্লাস 9 3 27 ডিভাইডেড বাই 4, তো 4 লং 36, 36 প্লাস 27 তার মানে হচ্ছে গিয়ে 63 ডিভাইডেড বাই 4। আচ্ছা, তো আমার মনে হয় না যে এটা হিসাব নিকাশ করলে এইখানকার কোনো একটা ভ্যালু আসবে। তো অপশনগুলো তোমার ভুল দেওয়া আছে, অথবা অপশনগুলোকে যদি ঠিক ধরো তাহলে প্রশ্ন ভুল দেওয়া আছে, যে কোনো একটা ভুল দেওয়া আছে, হোয়াটএভার। আমাদেরকে যে প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্ন অনুযায়ী আর এর ভ্যালু অর্থাৎ মডুলাস হচ্ছে এইটা, ঠিক আছে। থিটা কিভাবে পাবো, থিটা সমান সমান হচ্ছে গিয়ে tan ইনভার্স y ডিভাইডেড বাই x। যেহেতু অ্যাঙ্গেলটা মানে এই বিন্দুটা অ্যাকচুয়ালি প্রথম চতুর্ভাগের একটা বিন্দু, প্রথম চতুর্ভাগ কিভাবে বুঝলাম, কারণ x পজিটিভ y পজিটিভ দুইটাই যদি পজিটিভ হয় তাহলে বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটা হচ্ছে এই রকম। রিমেম্বার, কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করার সময় আমাদেরকে কিন্তু মানে চতুর্ভাগ অনুযায়ী এই থিটার ভ্যালুটা বসাইতে হবে। থিটার কিন্তু 4টা ডিফারেন্ট ফর্মুলা আসে, ঠিক আছে। সো প্রথম চতুর্ভাগের ভ্যালুটা আমরা লিখলাম। এখানে তুমি যদি লেখো tan ইনভার্স y এর ভ্যালু হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3, এটা হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি tan ইনভার্স √3 ডিভাইডেড বাই 2 আসে। তো এটা সঠিক উত্তর, এবং অপশন কোনোটার সাথে ম্যাচ করতেছে না, তো আমরা এটা এইভাবে রেখে দেবো, ঠিক আছে। ওকে, নেক্সট কি আছে দেখো। নেক্সট 3টা বিন্দু দিছে, 3টা বিন্দু দিয়ে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই অঙ্কটা তো তোমরা সেই ক্লাস 10 থেকে হায়ার ম্যাথে করে আসতেছো। 3টা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করে বলো তো, ডেল্টা ইজ ইকুয়ালস টু হাফ, এরপর কি করতে হবে, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, দেন এগেইন প্রথম বিন্দু। তাহলে বসাই একটু, -1 1, হ্যাঁ, 1 2, তারপরে 3 1, তারপরে আবার প্রথম বিন্দুটা -1 1, ঠিক আছে। এরপর যেন কি করতে হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে যোগ করতে হয়, এবং বিয়োগ যাবে এইটা, এটা, এটা, তাই না। সেই ছোটবেলা থেকে তোমরা করে আসতেছো, তাহলে এগেইন সেম জিনিসটা আরেকবার করো। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে বিন্দুগুলো কিন্তু অর্ডার অনুযায়ী নিতে হয়, অর্ডার অনুযায়ী না নিলে নেগেটিভ ভ্যালু চলে আসতে পারে। বাট যেহেতু আমরা ক্ষেত্রফল বের করতেছি, আমরা নেগেটিভ ভ্যালুগুলো কি করব, রিজেক্ট করব, অ্যাকসেপ্ট করব না। দ্যাটস ওয়াই আমি একটা বড় মডুলাস চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে কি একটা মডুলাস চিহ্ন। আচ্ছা, তাহলে মডুলাসের ভিতরে আমি একটু হিসাব নিকাশ করি। প্রথম ব্র্যাকেটে দেখো কি আসতেছে, -2, তারপরে 1 কে 1, তারপরে 3 কে 3, মাইনাস, হ্যাঁ, তারপরে কি 1 এর সাথে 1 প্লাস 3 দুগুণে 6 -1। আচ্ছা, একটু হিসাব নিকাশ করো কত হয়। আচ্ছা, তাহলে এখানে আসতেছে আমার 2, এবং এইখানে আসতেছে 6, 2 থেকে 6 বিয়োগ করলে আসতেছে -4। সো এটা হচ্ছে -4। যেহেতু আমি আগেই অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিছি, তাহলে হাফের সাথে আমি গুণ করব এবার +4, যেটা হিসাব নিকাশ করলে 2 চলে আসে। সো 2 বর্গ একক হবে তোমার উত্তর, অপশন খ, ঠিক আছে। নেক্সট দেখো, এটা নির্ণায়ক এবং নির্ণায়কের ভ্যালু, এটা কিন্তু বইয়ের একটা অঙ্ক। তোমাদের বইয়ে এলএম এর জায়গায় এবি দিয়ে করা আছে, এবি এখানে আছে সি। তাহলে সবাই জানো কি করতে হবে, প্রথমটার সাথে
প্রথমটার সাথে থার্ড কলাম আমি যদি যোগ করে দিই, তাহলে কি হবে বলো তো? এল প্লাস এম প্লাস এন, এল প্লাস এম প্লাস এন, এল প্লাস এম প্লাস এন। হ্যাঁ, আর দ্বিতীয় তৃতীয় কলামকে কোনো চেঞ্জ করব না, তাহলে সেটা থাকবে 1 1 1 এন এল এম, এন এল এম। কাজটা কি করলাম? রো 1 কে মডিফাই করে লিখলাম রো 1 প্লাস রো 3। বেনিফিট কি? বেনিফিট হচ্ছে প্রথম কলাম থেকে দেখো আমি এল প্লাস এম প্লাস এন কমন নিতে পারি। তো যদি কমন নাও এল প্লাস এম প্লাস এন কমন নাও, কমন নিলে তোমার থাকতেছে 1 1 1 1 1 1 এন এল এম। নির্ণায়কের প্রপার্টি থেকে আমরা জানি, নির্ণায়কের ধর্ম থেকে আমরা জানি, যদি কোনো নির্ণায়কের দুইটা কলাম সেম হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে সেই নির্ণায়কের ভ্যালু শূন্য হবে। তাহলে তুমি চোখ বন্ধ করে এইখানে যেহেতু দুইটা কলাম সেম হয়ে গেছে, প্রথমটা এবং দ্বিতীয়টা 1 1 1 1 1 1 সেম, তাহলে তুমি চাইলে এটাকে শূন্য লিখতে পারো। তাহলে শূন্যর সাথে এটা গুণ করলে রেজাল্ট আসতেছে আলটিমেটলি শূন্য, এবং শূন্য আছে অপশন ঘতে। অপশন ঘ হবে তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট খুব সহজ একটা লিমিটের অঙ্ক। আমরা এটাকে একটু মডিফাই করে এভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x, বা এভাবে তুমি যদি না লিখতে চাও এভাবে লিখতে পারো সাইন 2x। সূত্র ফেলার জন্য নিচে আমার দরকার 2x, ঠিক আছে? তাহলে সূত্র ফেলার জন্য নিচে 2x দরকার ছিল, 2x লিখলাম। দেন এবার ব্যালেন্স করো। ব্যালেন্স হচ্ছে উপরে ছিল 5x, লবে হরে ছিল 5x, হরে আমি লিখছি কত? 2x। তাহলে আমাকে ব্যালেন্স করার জন্য আগে থেকে 5 ছিল, আমি নিচে আগে থেকে 5 লিখলাম, এবং 2 যেহেতু আমি নিচে এক্সট্রা লিখছি, উপরে একটা 2 আমি গুণ করে দিলাম। তাহলে এখন খেয়াল করো তো, এই জিনিসটা একটা সূত্র বলতেছে এই জিনিসটার ভ্যালু 1, কারণ সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এই জিনিসটার ভ্যালু 1 হবে যখন লিমিট এক্স টেন্ডস টু 0 হবে। তাহলে সূত্র মোতাবেক আমি এটাকে লিখতে পারি 1 গুণন 2 ডিভাইডেড বাই 5। সো তোমার ফাইনাল অ্যান্সার হবে 2 ডিভাইডেড বাই 5। ঠিক আছে? নেক্সট একটা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে বলছে এ ম্যাট্রিক্স বের করো। নির্ণায়ক না, ম্যাট্রিক্সের একটা ধর্ম আছে, ধর্ম হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সকে তুমি যদি এগেইন ইনভার্স করো তাহলে তুমি অরিজিনাল ম্যাট্রিক্সটা ফেরত পাবা। কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্স যদি তোমার জানা থাকে, ইনভার্সকে এগেইন ইনভার্স করলে অরিজিনাল ম্যাট্রিক্সটা পাবা। মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয়, ইনভার্সে অরিজিনাল ম্যাট্রিক্সটা চলে আসে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাকে আমরা এগেইন ইনভার্স করব। ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটা হবে কি, আর কিছুই না, এইটার ইনভার্স ম্যাট্রিক্স বের করার শর্টকাট তোমরা হয়তো অলরেডি জানো, সেটা হচ্ছে আমি তোমাকে শর্টকাট দিয়েই করে দেখাই। ঠিক আছে? দেখো, এ ম্যাট্রিক্সটা হবে কি, আমি যার ইনভার্স করতেছি তার নির্ণায়ক লাগবে এখানে, যার ইনভার্স বের করতেছি তার নির্ণায়ক, যেই ম্যাট্রিক্সটার ইনভার্স করতেছি সেই ম্যাট্রিক্সটার নির্ণায়ক দিয়ে ভাগ। তো এ ইনভার্সের নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? আর সাথে কি করতে হবে, যেই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতেছো, খেয়াল করে এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের জন্য। সো তোমার প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তারা হচ্ছে জায়গা পরিবর্তন করবে। তাহলে 3-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3 লেখো, এখানে 2 এখানে 3। এবং প্রধান কর্ণ ছাড়া বাকি যেই দুটো উপাদান আছে তাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে -1 এর চিহ্ন পরিবর্তন করে লিখো, সেটা হবে 1, -5 এর জায়গায় লিখো 5। ঠিক আছে? তাহলে এইটা হবে তোমার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। খালি নির্ণায়কের ভ্যালুটা দরকার। নির্ণায়কের ভ্যালুটা আমরা মুখে মুখে চাইলে বের করতে পারি। দেখো 3 দুগুণে 6 -5, 6 - 5 মানে হচ্ছে কি 1। তার মানে এইটার ভ্যালু হচ্ছে 1, থাকতেছে শুধু 2 5 1 3। এটাই অ্যান্সার। তাহলে কোথায় আছে বলো তো? অপশন খতে আছে, খ হবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, এটা খুবই সহজ একটা জিনিস, তোমাদের সূত্র জানো। সূত্র হচ্ছে কি বলে বলো তো? e⁴ এইটা সমান সমান কে, e⁴ এটা সমান সমান লেখা যায় কে। তাহলে এখানে খেয়াল করো, e⁴ আছে, e⁴ কে আমি লিখতে পারবো x, কে এর জায়গায় কে বসে যায়, তাহলে x এর জায়গায় x বসে যাবে, তাহলে এটা সমান সমান লিখতে পারবা d dx অফ x, এবং x কে ডিফারেন্সিয়েট করলে হয় কত? 1। খুবই সহজ একটা অঙ্ক, যেটা ছিল তোমার অপশন খ। ওকে, নেক্সট, m সমান যদি sin 20 ডিগ্রি হয় তাহলে sin 40 ডিগ্রির ভ্যালু কত
এম এর মাধ্যমে প্রকাশ করতে হবে, sin 40° ভ্যালুটা এম এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এইখানে তার ডাবল অ্যাঙ্গেল আছে, এটাকে যদি আমি এ ধরি তাহলে এইটা হচ্ছে কত বলো তো, এটা হচ্ছে 2a। তাহলে sin 2 এর ভ্যালু যদি এইটা হয়, ঠিক আছে, sin 2 এর সমান আমরা কি জানি বলো তো, sin 2a সমান সমান জানি 2 sin a cos a। তাহলে 2 sin a cos a রাখা যাবে না, কেন রাখা যাবে না, কারণ cos এর ভ্যালু আমরা জানি না, আমরা sin এর ভ্যালু জানি। দেখো sin এর ভ্যালু আমরা জানি, সো cos কে আমরা sin এ কনভার্ট করব। কনভার্ট করাটাও খুবই সহজ, স্কয়ার রুট অফ 1 মাইনাস sin স্কয়ারে। দেখো তো মিলে যায় কিনা, 1 মাইনাস sin স্কয়ারে মানে হচ্ছে কি cos স্কয়ারে, স্কয়ার রুট অফ cos স্কয়ারে মানে হচ্ছে কি শুধু cos। ঠিক আছে, তাহলে এখন তুমি sin এর ভ্যালু বসাও। sin a মানে কি অ্যাকচুয়ালি, sin a মানে হচ্ছে sin 20° এবং sin 20° ভ্যালু হচ্ছে m। তাহলে এখান থেকে আসতেছে 2m রুট ওভার 1 মাইনাস m স্কয়ার এবং সেটা আছে অপশন কতে। ক্লিয়ার, বুঝা যায়? নেক্সট একটা নির্ণায়ক, নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে, a এর ভ্যালু কত, নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে, a এর ভ্যালু কত। আমরা এখানে একটু কাজ করব, আমরা এইটা সমান সমান একটু এইভাবে লিখি। দেখো কলাম 1 থেকে কলাম 2 এবং কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে লিখব। কি করব, কলাম 1 কে চেঞ্জ করে লিখব কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 কে চেঞ্জ করে লিখব কলাম 2 মাইনাস কলাম 3। একটু করো দেখি, এই টোটাল জিনিসটার ভ্যালু হবে 2। সো আমি যদি এটা করি তাহলে এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে 1 1 আছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0 এবং কলাম 3 তে কোনো চেঞ্জ আসবে না, সেটা হচ্ছে 1 1 1 যা ছিল তাই। 3 থেকে 2 বিয়োগ করো, এখানে আসতেছে 1, a থেকে 2 বিয়োগ করো আসতেছে a মাইনাস 2, 2 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 1, 2 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 1। আমাদের টার্গেট হচ্ছে এর ভ্যালু বের করা, ঠিক আছে। সো এই কাজটা করাতে আমাদের যে সুবিধাটা হলো সেটা হচ্ছে এখানে আমরা একটা সাব ম্যাট্রিক্স পাচ্ছি এবং এই সাব ম্যাট্রিক্সের নির্ণয়টা বের করলেই হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা যদি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে 1 এর সহগুণক হচ্ছে এইটা, সবাই জানো। এটাকে সিম্পলিফাই করলে কি আসতেছে 1 1 a মাইনাস 2 1, এটা সমান সমান আসতেছে 2। আর একটু সিম্পলিফাই করো 1 মাইনাস a প্লাস 2, দিস ইজ ইকুয়ালস টু 2। সো এখান থেকে হিসাব করলে a এর ভ্যালু চলে আসতেছে 1 এবং a এর ভ্যালু 1 আছে অপশন সি তে। সো অপশন গ হবে কারেক্ট অ্যান্সার। একটা বৃত্তের সমীকরণ দিচ্ছে, x অক্ষকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। স্পর্শবিন্দুতে যেহেতু x অক্ষকে স্পর্শ করছে, দেখো সাপোজ দিস ইজ x x এবং এইখানে সে স্থানাঙ্ক মানে স্পর্শ করছে। সো যেই বিন্দুতে স্পর্শ করছে সেটার কোটি কিন্তু শূন্য, আমরা জানি যেহেতু x অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুতে কোটি শূন্য হয়, তাহলে যেই বিন্দুতে স্পর্শ করছে তার কোটি শূন্য হবে। তো আমরা কাজ করব এই সমীকরণে y = 0 বসাবো। y = 0 বসিয়ে কি পাবা বলো তো, y = 0 বসালে তুমি পাচ্ছ x স্কয়ার, এটা শূন্য হয়ে গেল, মাইনাস 4x প্লাস 4 = 0। তো এখান থেকে আসতেছে x মাইনাস 2 হোল স্কয়ার = 0, x এর ভ্যালু চলে আসতেছে 2। স্থানাঙ্ক চাইছে না, সো x এর ভ্যালু যদি 2 হয়, y এর ভ্যালু তো আমরা আগে থেকেই জানি 0, তো স্থানাঙ্ক হবে 2,0। 2,0 আছে অপশন গ তে। নেক্সট একটা সরল রেখা বলতেছে, সরল রেখার উপর এত বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ কোনটি? ফার্স্ট আমরা লম্ব রেখার সমীকরণটা বের করি। লম্ব রেখার সমীকরণটা কিরকম হবে, দেখো এইটার যে লম্ব রেখা, লম্ব রেখা তোমরা সবাই জানো সেটা কি করতে হবে বলো তো, x এবং y এর সহগ পরিবর্তন হয় এবং মাঝখানে চিহ্নটা উল্টা হয়। তাহলে x এর সহগটা y তে যাবে, y টাও x এ আসবে, তাহলে আমাদের হবে √3x প্লাস y ইকুয়াল টু কি, একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকে আমরা খুব সহজে এইভাবে লিখতে পারি, দেখো কনস্ট্যান্টটাকে আমরা এইভাবে লিখতে পারি, তোমার আরেকটা বিন্দু দেওয়া আছে না, বিন্দুটা কি, এইটা তুমি যদি এই সরল রেখায় বসাও, এই বিন্দুটা দিয়ে সরল রেখাটা সিদ্ধ করে যেই জিনিসটা আসে সেটাই অ্যাকচুয়ালি তোমার কনস্ট্যান্ট। ইকুয়ালের ডান সাইডে তুমি যদি ব্র্যাকেটে কি করো, এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করো, তাহলে সেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের ভ্যালু। তো আমরা সেই কাজটা করি, √3 দিয়ে যদি এটাকে সিদ্ধ করি তাহলে 3 × √3 আর y এর জায়গায় বসবে 2। তাহলে হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি তোমার কি আসতেছে বলো তো, √3x প্লাস y, আর এখানে √3 হিসাব নিকাশ করলে 3 আসে, 3 প্লাস 2 তার মানে 5। √3x প্লাস y = 5 কোথায় আছে, অপশন খ তে আছে। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট, এত বৃত্তের কোন স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোন স্পর্শক, মানে স্পর্শকের সমীকরণটা জানতে চাইছে। এই বৃত্তটার এমন একটা স্পর্শক আমাদেরকে বের করতে হবে যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কথাটার মানে হচ্ছে এম, স্লোপ, তাই না? যে রেখাটা আমরা বের করব, যে স্পর্শকটা বের করব, তার স্লোপ দেওয়া আছে এবং সেই স্লোপ হচ্ছে tan 30, মানে হচ্ছে কি 1/√3। তাহলে ধরি স্পর্শকটা কিরকম বলতো। ধরি আমার যে স্পর্শকটা বের করতে হবে সেই স্পর্শকটা হচ্ছে y = mx + c, দ্যাট মিনস 1/√3x + c। c এর ভ্যালু বের করতে হবে। c এর ভ্যালুটা পেয়ে গেলে অঙ্কটা হয়ে যায়। এই স্পেসিফিক অঙ্কের ক্ষেত্রে তোমরা জানো y = mx + c এবং x² + y² = r², একটা সরলরেখা এবং একটা বৃত্ত, এরা যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে c এর ভ্যালু কি হয়? c এর ভ্যালু হয় +- r √1 + m²। এটা হচ্ছে এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করার শর্ত। রিমেম্বার, শুধু এই বৃত্তটার ক্ষেত্রেই কিন্তু এই শর্তটা খাটবে। বৃত্তের সমীকরণ চেঞ্জ হলে গেলে এই শর্ত কিন্তু আর খাটবে না, ঠিক আছে? অন্য সমীকরণের জন্য অন্য শর্ত আসবে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা এই শর্ত থেকে সি এর ভ্যালুটা বের করে নিই। তাহলে আর এর ভ্যালু কত বলতো? আর এর ভ্যালু কত? এইটা হচ্ছে r²। r² সমান যদি 9 হয় তাহলে আর এর ভ্যালু হবে 3। তো এইখান থেকে আসতেছে 3, 1 + m এর ভ্যালু আমি লিখছি 1/√3 হোল স্কয়ার। কত আসে? 1 + 1/3, তার মানে হচ্ছে 4/3। 4/3 মানে হচ্ছে গিয়ে 2/√3। 2/√3 মানে হচ্ছে গিয়ে 2√3 ± 2√3। তাহলে সি এর ভ্যালু যদি বসাও তাহলে স্পর্শক কি হবে বলো তো? এইখান থেকে আমার স্পর্শক আসতেছে y = 1/√3x ± 2√3। আমি যদি উভয় পক্ষকে √3 দিয়ে গুণ করি তাহলে চলে আসতেছে √3y = x ± √3 দিয়ে গুণ করলে 3 × 2 = 6। এটাই সমীকরণ, এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে কোনটার অপশনের সাথে মিলে দেখো? আমার মনে হয় অপশন গ এর সাথে মিলতেছে। এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে -√3y হবে, +-6 হবে। সো অপশন গ এর সাথে মিলতেছে। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্টিগ্রেশন করতে বলছে। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা করে ফেলি। আমরা হরটাকে যদি z ধরি 2 + e⁻x, এটা সমান হচ্ছে কি z। সো e⁻x dx এটা সমান হয়ে যাবে dz, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন অফ কি দাঁড়াচ্ছে? e⁻x dx, এটার বদলে আমরা লিখতে পারবো dz এবং 2 + e⁻x কে আমরা আগেই z ধরছি। নির্দিষ্ট যোগজে প্রতিস্থাপন করলে লিমিটটাকে চেঞ্জ করে নিতে হয়। তাহলে লিমিটটাকে একটু চেঞ্জ করে নেই। দেখো, আগের ভ্যারিয়েবল ছিল x, নতুন ভ্যারিয়েবল হচ্ছে z। x এর লিমিট ছিল 0 থেকে 1। দেখো 0 বসো, এখানে যদি 0 বসাও e⁻0 মানে 1, 1 + 2 মানে হচ্ছে কি 3। তাহলে 0 বসালে লোয়ার লিমিট হবে 3, 1 বসালে আসতেছে e⁻1 মানে অ্যাকচুয়ালি e। তাহলে এখানে আসবে 2 + e। তাহলে আমরা ইন্টিগ্রেশন করব 3 থেকে 2 + e পর্যন্ত। 1/z কে ইন্টিগ্রেশন করলে তোমরা সবাই জানো সূত্র বলতেছে ln z। ln z এর আপার লিমিট হচ্ছে 2 + e, লোয়ার লিমিট হচ্ছে 3। সো এটা আসতেছে ln 2 + e ln 3, লিমিট বসাইলে যেটাকে আমি লগ এর সূত্র অনুযায়ী 2 + e / 3 এভাবে লিখতে পারি। অপশন ঘ এর সাথে ম্যাচ করতেছে। সো অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এত বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করাটা খুবই সহজ। বাট রিমেম্বার, স্পর্শকের দৈর্ঘ্য বের করতে গেলে তোমাকে বৃত্তের সমীকরণটাকে আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। x² y² এর সহগটাকে 1 হতে হবে এবং সমীকরণের রাইট সাইডে একটা শূন্য হতে হবে। সোজা বাংলায় x² + y² + 2gx + 2fy + c এই ফরম্যাটে নিতে হবে। নেওয়ার পর স্পর্শকের যে দৈর্ঘ্য এটা সমান হবে স্কয়ার রুট অফ, কি করতে হবে বলতো? খুবই সহজ, এই বিন্দুটাকে নিয়ে এসে সমীকরণে বসাইতে হবে। তাহলে বিন্দুটা দিয়ে সমীকরণটাকে করতে হবে সিদ্ধ। তাহলে -5 বসো x এর জায়গায়, -5² + 1² -6 × -5। 25, 30, 30 আর 25 আসতেছে হচ্ছে 55 আর একে 56।
তাহলে 56, যেটাকে তুমি 2√14 লিখতে পারো। তাহলে 2/14 আছে অপশন গ তে। অপশন গ উইল বি রাইট অ্যান্সার। ওকে, খুবই সিম্পল একটা ডিফারেন্সিয়েশন দিছে। ইউভি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। আমাদের সূত্র জানা আছে। সূত্র কি জানো? সূত্র কি বলে? সূত্র বলতেছে যে ডি ডিএক্স অফ ইউভি এটা সমান সমান ইউ কে ঠিক রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে ঠিক রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, যেখানে ইউ এবং ভি উভয়ই এক্স এর ফাংশন। তাহলে এখানে আমাদের এরকম দুইটা ফাংশন গুণ আকারে আছে, একটাকে আমরা ইউ ধরবো, একটাকে ভি ধরবো। তাহলে সূত্র বলতেছে এইটা সমান সমান হবে, এটা সমান সমান হবে এক্স কে ঠিক রেখে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কে ঠিক রেখে ডি ডিএক্স অফ এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আস্তে আস্তে এক্স ই টু দি পাওয়ার এক্স, যেহেতু ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায় এবং এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়। সো এখান থেকে আস্তে আস্তে ই টু দি পাওয়ার এক্স এন্ড দ্যাট ইজ আওয়ার আনসার। ই টু দি পাওয়ার এক্সটাকে তুমি কমন নিলে, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকতেছে 1 প্লাস এক্স, যেটা অপশন খ এর সাথে ম্যাচ করতেছে। অপশন খ উইল বি দা রাইট আনসার। নেক্সট দেখো এটা, আচ্ছা এটা একটা ভালো অঙ্ক, ঠিক আছে। এনতম অন্তরজাকে বের করতে হবে আমাদেরকে। ইনফ্যাক্ট এখানে অ্যাকচুয়ালি y3 চাইছে। y3 মানে তুমি যদি এটাকে 3 বার ডিফারেন্সিয়েট করো তাহলে y3 চলে আসবে। বাট y3 না চেয়ে যদি তোমার কাছে y10 চাইতো, তুমি কি 10 বার ডিফারেন্সিয়েট করতা? y100 চাইতো, 100 বার ডিফারেন্সিয়েট করতা। সো এই জন্য আমাদের স্পেশাল কিছু ফরম্যাটের জন্য এনতম অন্তরজটা মুখস্থ রাখতে হবে। আমরা আগে এনতম অন্তরজটা একটু বের করে নিই। দেখো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, বাট আমি তোমাকে একটু বের করে দেখাই। y সমান সমান কি 1/x, তাহলে y কে আমি x ইনভার্স 1 লিখতে পারবো। তাহলে একবার ডিফারেন্সিয়েট করি, একবার ডিফারেন্সিয়েট করলে -1 x টু দি পাওয়ার -2, দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? -1 -2টা সামনে চলে আসবে, x টু দি পাওয়ার -3। তিনবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে -1 -2 -3টা সামনে চলে আসবে, x টু দি পাওয়ার -4। এভাবে আমি যদি n সংখ্যকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? n সংখ্যকবার যদি ডিফারেন্সিয়েট করি -1 -2 -3 কত পর্যন্ত যাবে? মাইনাস কত পর্যন্ত যাবে? একটা ব্যাপার তো শিওর, এখানে 2 থাকলে এখানে 3 হয়, 3 থাকলে 4 হয়, তাহলে n থাকলে হবে n+1, x টু দি পাওয়ার হবে -n+1। আবার খেয়াল করো, 1 থাকলে এখানে 1 এ যেয়ে শেষ, 2 থাকলে এখানে 2 এ যেয়ে শেষ, 3 থাকলে এখানে 3 পর্যন্ত যাচ্ছে, তাহলে n থাকলে ফাইনালি n পর্যন্ত যাবে। সোজা হিসাব, প্যাটার্ন, জাস্ট প্যাটার্ন অবজার্ভ করো, তাহলে এখানে n পর্যন্ত যাবে। এই জিনিসটাকে আরেকটু শর্ট করে সুন্দর করে লিখতে হবে। কিভাবে লেখা যায়? yn এটা সমান সমান আসবে, দেখো 1 থেকে শুরু করে n পর্যন্ত এখানে n সংখ্যক সংখ্যা গুণ অবস্থায় আছে এবং প্রত্যেকটার সামনে একটা করে মাইনাস আছে। তাহলে n সংখ্যক -1 আমি যদি গুণ করি, n সংখ্যক -1 গুণ করলে হয়ে যাবে -1 টু দি পাওয়ার n। তাহলে মাইনাসটাকে আগে ব্যালেন্স করে দেই, -1 টু দি পাওয়ার n। তাহলে মাইনাসগুলো গেল, বাকি থাকতেছে কি 1 2 3 4 এভাবে n পর্যন্ত। 1 থেকে শুরু করে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলকে ছোট্ট করে n ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে এখানে তুমি লিখতে পারবা n ফ্যাক্টোরিয়াল। গেল, তাহলে এইখান থেকে এই পর্যন্ত গেল। বাকি আছে x টু দি পাওয়ার -n+1। এটাকে যদি আমি নিচে লিখি তাহলে হয়ে গেল x টু দি পাওয়ার n+1 এন্ড দ্যাট ইজ দ্য ফর্মুলা। জাস্ট আমাদেরকে কি করতে হবে? এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। পরীক্ষার হলে দেখো তুমি একাডেমিকে চাইলে এটা বের করে নিতে পারো, বাট অ্যাডমিশনে কিন্তু এই সময়গুলো পাবা না। অ্যাডমিশনে কিন্তু এই প্রশ্নগুলো আসে, তো সেই সময় তোমাকে কি করতে হবে? এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এখন এই ফর্মুলা ইউজ করে আমরা y3টা বের করি। y3টা হবে আর কিছুই না, এই ফর্মুলাতে -1 টু দি পাওয়ার n এর জায়গায় বসাও 3, সামনে বসবে 3 ফ্যাক্টোরিয়াল, আর x টু দি পাওয়ার বসবে 3 + 1, তার মানে হচ্ছে কি 4। তাহলে -1 এর উপর কিউব দিলে থাকে -3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? x টু দি পাওয়ার 4। দেখো কোন অপশনের সাথে মিলছে কিনা? অপশন ক এর সাথে মিলছে। সো অপশন ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তের ফর্মুলা, ঠিক আছে? অন্তর্বিভক্ত বহির্বিভক্তের ফর্মুলা, এই একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা হচ্ছে তোমার দেওয়া আছে কোন বিন্দু? এটা হচ্ছে 1 1, -3 এবং এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, ঠিক আছে? 6, 7।
2,3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সি বিন্দুটা ভুজ যদি আমরা ধরে নেই, ভুজ কোটি যদি ধরে নেই, ধরা যাক এটা হচ্ছে এক্স কমা ওয়াই, সি বিন্দুর ভুজ এক্স কোটি ওয়াই যদি আমরা ধরে নেই, তাহলে এক্স সমান সমান কি হবে? এক্স সমান সমান হবে 2 এর সাথে যাবে এই সাইডের ভুজ, 3 এর সাথে যাবে এই সাইডের ভুজ, তাহলে 2 এর সাথে গুণ হবে 6, 2 গুণন 6 প্লাস 3 এর সাথে 1, 3 এর সাথে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3, সেটা হিসাব নিকাশ করলে কত হয় বলো? 12 আর 3 15, 15/5, তার মানে হচ্ছে 3। আচ্ছা, y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু হবে 2 এর সাথে যাবে ওই সাইডের কোটি, তাহলে 2 এর সাথে যাচ্ছে 7 প্লাস 3 এর সাথে যাবে এই সাইডের কোটি, তাহলে 3 এর সাথে -3 ডিভাইডেড বাই 2 প্লাস 3, হিসাব নিকাশ করলে কত হয় বলো? 14 - 9, 14 - 9 মানে হচ্ছে কি 5, 5 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে কি 1। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 3,1, যেটা আছে অপশন ক তে। অপশন ক উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ স্কয়ার সমান কোনটি? তার আগে বলো আমরা কি সবগুলা ডেফিনিশন জানি কিনা। অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি এ স্কয়ার সমান সমান আই হয়ে যায়, আই মানে হচ্ছে কি ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 1, ওই ম্যাট্রিক্সটা হচ্ছে আই। তো এ স্কয়ার সমান আই হলো অভেদঘাতী ম্যাট্রিক্স বলে। এ স্কয়ার সমান সমান যদি এ হয় তাহলে সমঘাতী ম্যাট্রিক্স হবে। অভেদক ম্যাট্রিক্স তো ডিরেক্টলি অ্যাকচুয়ালি আই। আর শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এ টু দি পাওয়ার এন, এটা সমান সমান যদি শূন্য হয় এন এর যে কোনো পূর্ণসাংখ্যিক ভ্যালুর জন্য, এন এর যে কোনো পূর্ণসাংখ্যিক ভ্যালুর জন্য এবং এন এর যেই সর্বনিম্ন মানের জন্য এ টু দি পাওয়ার এন সমান সমান 0 হয়। মানে তুমি পাওয়ার আপ করতেছো, এটাকে এ স্কোয়ার করো, এ কিউব করো, এ টু দি পাওয়ার 4 করো, 5 করো, কোনো একটা পাওয়ার যদি শূন্য ম্যাট্রিক্সের সমান হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে ফাইনালি আমাদেরকে যেটা চেক করতে হবে, এ ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ করব, বর্গ করে যদি একটা অভেদক ম্যাট্রিক্স আসে তাহলে অভেদঘাতী, বর্গ করে যদি অরিজিনাল ম্যাট্রিক্সটা আসে তাহলে সমঘাতী, বর্গ করে যদি শূন্যের সমান হয়ে যায় তাহলে শূন্যঘাতী। ঠিক আছে, তো এটা আসলে করে দেখো, ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ এটা তোমরা করে দেখো একটু, এটার অ্যান্সার তোমার শূন্যঘাতী হবে, কারণ এটাকে তুমি যদি গুণ করো এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাই যদি গুণ করো তাহলে রেজাল্ট অ্যাকচুয়ালি 0 চলে আসে, এ স্কোয়ারের ভ্যালু 0 চলে আসে, যার কারণে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশনের অঙ্ক বলছে হচ্ছে ln x, এটার নির্দিষ্ট যোগজ বের করতে হবে 2 থেকে 4 পর্যন্ত। ln x এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক অঙ্কের ভিতরে ছোট্ট একটা অঙ্ক হিসেবে চলে আসে। এটা কখনো কখনো ইন্ডিভিজুয়াল একটা অঙ্ক হিসেবে আসে, কখনো কখনো অন্য কোনো অঙ্কের ছোট্ট একটা পার্ট হিসেবে চলে আসে। তাহলে এটা একটু মুখস্থ রাখা বেটার। ln x কে ইন্টিগ্রেশন করলে তোমার রেজাল্ট হয় x ln x মাইনাস x প্লাস c। আমি করে দেখাচ্ছি। ইন্টিগ্রেশন অফ ln x dx অংশায়ন পদ্ধতি, ঠিক আছে, অংশায়ন পদ্ধতিতে তোমার এটাকে তুমি এভাবে লিখতে পারো, ln x কে ধরতে হবে u, 1 কে ধরতে হবে v। তাহলে ln x ইন্টিগ্রেশন অফ dx মাইনাস, সেম জিনিসটা আবার লেখো, ln x ইন্টিগ্রেশন অফ dx, এটার সামনে একটা ডিফারেন্সিয়াল অপারেটর, পুরাটা একটা ইন্টিগ্রাল অপারেটরের ভিতরে। দেখো, তাহলে এখানে 1 আছে, তাহলে এখান থেকে 1 কে ইন্টিগ্রেশন করলে x আসে, তাহলে x ln x মাইনাস ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, 1 কে ইন্টিগ্রেট করলে হয় x, তাহলে x গুণন 1/x, 1/x মাল্টিপ্লাইড বাই x dx, তাহলে x ln x মাইনাস এখান থেকে আসতেছে 1, 1 কে ইন্টিগ্রেট করলে আসবে ফাইনালি x প্লাস c। তাহলে এইটা যদি একটু মুখস্থ রেখে দাও তোমার জন্য বেটার, ঠিক আছে, কারণ আমি আগেই বলছি এই জিনিসটা অনেক অঙ্কের ভিতরে ছোট একটা পার্ট হিসাবে আসে। হোয়াটএভার, এখন আমরা লিমিট বসাবো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4 ln x dx, এটা সমান সমান হবে x ln x মাইনাস x, এখানে কি করতে হবে, লোয়ার লিমিট টু আপার লিমিট 4। তো তুমি যদি বসাও তাহলে আসতেছে 4 ln 4 মাইনাস 4 মাইনাস 2 ln 2 মাইনাস 2, এরকম না? 4 ln 4, 4 ln 2 স্কোয়ার মাইনাস 4 প্লাস 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 2, আর এখানে আছে 2 ln 2। ব্যাপারটা বুঝো, ln 4টাকে শুধু ln 2 স্কোয়ার লিখছি, 2 ln 2 এখানে লিখছি, মাইনাস 4
এবং এই -2 এখানে -+2 হয়ে গেছে, -4 +2 হয়ে গেছে -2। তাহলে এবার এই 2টা সামনে চলে এসে হয়ে যাবে 8ln2 -2 ln2 -2। তাহলে হিসাব নিকাশ করো, 8ln2 থেকে যদি 2ln2 বিয়োগ করি থাকবে আমার 6ln2 বা 6ln2। 6ln2 -2 will be the final answer। 6ln2 -2 will be the final answer। বুঝা যায়? নেক্সট, এটা সমান কত? দেখো এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার। তোমরা অঙ্ক যারা একটু রেগুলার পড়ো তোমাদের বোঝা উচিত, একটা sec স্কয়ার থিটা আছে আরেকটা tan স্কয়ার থিটা হবে। তাহলে sec স্কয়ার থিটা আরেকটা tan স্কয়ার থিটা, তোমার টার্গেটই থাকবে এরকম অ্যাঙ্গেল দুইটাকে সেম করা। দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল 14π/17, একটা 23π/34। সামনেরটাকে সেম করব এবং সূত্র ফেলবো, একটাকে sec স্কয়ার বানাবো একটাকে tan স্কয়ার বানাবো। তাহলে চলো একটু করি। এটাকে আমি এক কাজ করি, এটাকে চেঞ্জ করে 2 দিয়ে গুণ করি, লবহরকে 2 দিয়ে গুণ করি, তাহলে 14 দুগুণে 28 পাই আর এখানে 17 দুগুণে 34 মাইনাস cot স্কয়ার 23 পাই ডিভাইডেড বাই 34, এরকম কিছু একটা করি। ঠিক আছে, কিছুই করিনি, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করে অ্যাঙ্গেল দুইটার নিচে 34 নিয়ে আসছি, হর দুইটাকে সেম বানাইলাম। এবার টার্গেট হচ্ছে লব দুইটাকেও সেম বানানো। তাহলে এটাকে যেহেতু আমি sec স্কয়ার ফরম্যাটেই রাখতে চাই, আমি এটাকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চাই না। অ্যাঙ্গেল তুমি যদি চেঞ্জ করতে না চাও সেক্ষেত্রে পাই থেকে যোগ বা বিয়োগ করতে হবে, অথবা 2π থেকে যোগ বা বিয়োগ করতে হবে যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে না চাও। তাহলে যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই না, এটাকে আমি পাই মাইনাস সামথিং লিখবো। কত লেখা যায় বলো? এখানে যদি 34 লিখি তাহলে 34 পাই, 34 থেকে 6 বিয়োগ করতে হবে তাই না? তাহলে এখানে 6 পাই, দেখো তো মিলে কিনা। 34 লসাগু করলে নিচে তো 34 থাকবে, উপরে আসবে 34 পাই -6 পাই 28 পাই, মিলে গেছে তাই না? ওকে, এবার কটটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে চেঞ্জ করতে গেলে আমাকে π/2 নিয়ে আসতে হবে। রিমেম্বার, তুমি যদি রেশিও চেঞ্জ করতে চাও, যেমন কটকে আমি tan বানাতে চাই, যখনই রেশিও চেঞ্জ করতে হবে π/2 এর সাথে যোগ বা বিয়োগ, 3π/2 এর সাথে যোগ বা বিয়োগ। আর যদি চেঞ্জ করতে না চাও, যেটা আমি সেকের ক্ষেত্রে করতে চাই নাই, এই জন্য পাই এর সাথে যোগ বা বিয়োগ, 2π এর সাথে যোগ বা বিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে তোমার আসবে হচ্ছে গিয়ে tan, যেহেতু আমি চেঞ্জ করব তাহলে একটা π/2 লিখি এবং এই অ্যাঙ্গেলটা আমাকে নিয়ে আসতে হবে তাই না? তো আমি এখানে 6π ডিভাইডেড বাই 34 লিখি, যেহেতু অ্যাঙ্গেলগুলো আমি সেম বানাবো। আচ্ছা, এখানে আগে tan লিখছি কেন? এটা চেঞ্জ হওয়ার পরে tan হবে, আগে তো কটই থাকবে। দেখো এই অ্যাঙ্গেল আগে সেম বানাও। কিভাবে কি করা যায় বলো তো? যদি লসাগু করি, লসাগু তো 34 নিচে আসতেছে, তাহলে 34-এর অর্ধেক হচ্ছে 17, 17-এর সাথে 6 যোগ করলে কিন্তু 23 হয়। খেয়াল করো উপরে 23 আছে, আমি যদি 17 + 6 করি তাহলে 23 হচ্ছে, তার মানে মাঝখানে একটা প্লাস দাও। একটু করে দেখো এটার সাথে এটা মিলে কিনা। এরপরে তোমার ফাইনাল রেজাল্ট যেটা আসতেছে, এটাকে তুমি sec স্কয়ার 6π/34 লিখতে পারো মাইনাস tan স্কয়ার 6π/34 লিখতে পারো। সূত্র বলতেছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, অপশন সি। নেক্সট, এটা একবারে বেসিক বৃত্তের সাধারণ সমীকরণ দেওয়া আছে। f = 0 হলে কি হবে? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -a, তাহলে f = 0 হলে কেন্দ্রটা x অক্ষের উপরে থাকবে, কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, রাইট। g² = c হলে কি হয়? g² = c হলে x অক্ষকে স্পর্শ করবে, বলছে বৃত্ত y অক্ষকে স্পর্শ করবে, x অক্ষকে স্পর্শ করবে। g² = c হচ্ছে x অক্ষকে স্পর্শ করার শর্ত, আর f² = c হচ্ছে y অক্ষকে স্পর্শ করার শর্ত। সো দিস ইজ ইনকারেক্ট। তাহলে 2 যেখানে যেখানে আছে সেটা বাদ দাও, যেহেতু একটা ফলস স্টেটমেন্ট আমরা পাইছি, তাহলে এটা বাদ, যেহেতু 2 আছে এখানে, এটা বাদ, বাই ডিফল্ট এটা থাকতেছে, তো এটা কারেক্ট। তারপরে আমরা থার্ড স্টেটমেন্টটা চেক করি। c = 0 হলে মূল বিন্দুগামী, ইয়েস। যে কোনো একটা বৃত্তের সাধারণ সমীকরণে কনস্ট্যান্ট বা c এটা যদি শূন্য হয়ে যায় তাহলে বৃত্তটা মূল বিন্দুগামী হবে, ঠিক আছে, সেটাও কারেক্ট। ওকে, ইন্টিগ্রেশন অফ tan x এর ভ্যালু কত? ইন্টিগ্রেশন অফ tan x dx sin x cos x dx। সূত্র বলতেছে যে কোনো একটা ইন্টিগ্রেশন অঙ্কে হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লব চলে আসে,
হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লব চলে আসে তাহলে অ্যান্সার হচ্ছে ln হর। তাহলে দেখো cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তাহলে আমার সূত্র বলতেছে এটা হবে মাইনাস মাইনাস তো এই মাইনাস বাইরের ln হর। হর মানে কি? হর মানে হচ্ছে কি cos x। তো ইন্টিগ্রেশন অফ tan x মানে হচ্ছে মাইনাস ln cos x প্লাস c। ঠিক আছে, যেটা হচ্ছে কি তোমার 1 নাম্বার স্টেটমেন্ট, দ্যাট ইজ কারেক্ট। এটাকে তুমি চাইলে আরেকটু মডিফাই করতে পারো। কিভাবে? মাইনাস ln cos x টাকে তুমি 1/sec x লিখতে পারো। তাহলে এখন দেখো এটাকে তুমি কি লিখতে পারো, এইখানে মাইনাস আছে, তুমি লিখতে পারো ln 1 মাইনাস ln sec x প্লাস c। এরকম লেখা যায় না? log a বাই b, log a বাই b মানে হচ্ছে log a মাইনাস log b। আচ্ছা, এবার ln 1 বা log 1 এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে থাকতেছে কি সামনে এই মাইনাস, সামনে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আরেকটা সূত্র, এটা হচ্ছে ln sec x প্লাস c। তো এটাও একটা ফর্মুলা। তুমি ইন্টিগ্রেশন অফ tan x সমান সমান দুইটা ফর্মুলা ইউজ করতে পারবা। ইন্টিগ্রেশন অফ tan x সমান সমান এইটা একটা ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ tan x মানে হচ্ছে এইটা একটা ফর্মুলা। ঠিক আছে, ওকে। থার্ড স্টেটমেন্ট এটা ভুল। cot x কখনো আসবে না, হয় cos x আসবে না হলে sec x আসবে, ln cot x আসবে না। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে কি 1 2 যেখানে আছে সেটা, 1 2 আছে অপশন ক তে, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এরই মাধ্যমে সিলেট বোর্ড 2025-এর এমসিকিউ কোশ্চেনটা তোমাদের সমাধান করে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। তোমার যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের পাবলিক গ্রুপে তুমি চাইলে এই নিয়ে ডিসকাস করতে পারো। গ্রুপ লিঙ্ক হচ্ছে এটা। তুমি যদি আমাদের পেইড কোর্সগুলো দেখতে চাও তাহলে আমাদের পেইড কোর্স সবগুলো তুমি পাবা www.proborton.org এই ওয়েবসাইটে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।